আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। পাচার অর্থ ফেরাতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। একান্ত সাক্ষাৎকারে ব্রেন্ট নেইমান। দুর্নীতি প্রতিরোধে দৃঢ়ভাবে পাশে থাকার ঘোষণা আঞ্জলি কাউরের। We will do our best to be able to support them in these efforts, to be able to support processes to create more transparency. If Bangladesh chooses to include that element in their IMF program, that would be one way for Bangladesh to get assistance. ডক্টর ইউনূস ও মার্কিন প্রতিনিধি দলের বৈঠকে দেশ পুনর্গঠন সহ নানান বিষয়ে আলোচনা। নির্বাচনী রোডম্যাপ এবং ভারত ইস্যুতে কোনো কথা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা একযোগে কাজ করতে চান। আমরা আর্থিক সংস্কারের যে সমস্ত সেক্টরকে আইডেন্টিফাই করেছি, এই সবগুলো সেক্টরেই তারা সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে। মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়াদের তালিকা করছে সরকার। অনিয়ম হলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। নতুন করে হবে মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন, জানালেন উপদেষ্টা। জুলাই গণহত্যার আলামত সংগ্রহে হাসপাতালে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম। আগামী সপ্তাহের মধ্যেই পুনর্গঠন হতে পারে ট্রাইব্যুনাল। ইসি সংস্কারের পর 2 মাসের মধ্যেই নির্বাচন দেয়া সম্ভব, অভিমত মির্জা ফখরুলের। দাবি করলেন আন্দোলনে নিহতদের 422 জনই বিএনপির নেতাকর্মী। টানা বৃষ্টিতে কয়েক জেলা নিম্নাঞ্চল আবারও প্লাবিত। ঢাকায় ব্যাহত জনজীবন। কাল থেকে আবহাওয়া পরিষ্কারের পূর্বাভাস। অল্প বৃষ্টি হলে হাঁটু পানি চলে আসে। রান্নাবাড়া করে খেতে পারতেছি না আমরা, বাল বাচ্চা নিয়ে কত অসহায় আছি আমরা। বৃষ্টির কারণে নদীর পানি বেশি, জোয়ার, সাগর উত্তাল। রাস্তায় গণপরিবহন কম, যার কারণে আমাদের গন্তব্যস্থলে আমাদের যেতে একটু সময় লাগছে। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে: 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতের চেন্নাইয়ে বাংলাদেশ ক্রিকেট দল। চ্যালেঞ্জিং হলেও সিরিজ জয়ের আশা অধিনায়ক শান্তর। এটা অনেক চ্যালেঞ্জিং একটা সিরিজ আমাদের জন্য হতে যাচ্ছে। প্রত্যেকটা সিরিজ একটা অপরচুনিটি। আমরা 2টা ম্যাচই জেতার জন্য খেলবো। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। এজন্য মেনে চলতে হবে IMF এর পরামর্শ। যমুনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা জানিয়েছেন সফররত মার্কিন প্রতিনিধি দলের প্রধান ব্রেন্ট নেইম্যান। তার সফর সঙ্গী USAID-এর উপসহকারী প্রশাসক আঞ্জলি কাউর বলেছেন, এদেশের অন্তর্বর্তী সরকার দুর্নীতি প্রতিরোধে সক্রিয়। এ কাজে ঢাকার সঙ্গে নিবিড়ভাবে থাকবে ওয়াশিংটন। মার্কিন প্রতিনিধি দলের 2 সদস্যের বিশেষ সাক্ষাৎকার নিয়েছেন সহকর্মী আহমেদ রেজা। Hello dear ladies and gentlemen, this is me Ahmed Reza is welcoming all of you with a hearty greetings on behalf of Jamuna Television. We are having 2 respectable guests among us and রাজধানীর EMK সেন্টারে যমুনা টেলিভিশনের মুখোমুখি হন সফররত মার্কিন প্রতিনিধি দলের প্রধান, অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ও আন্তর্জাতিক সাহায্য সংস্থার উপসহকারী প্রশাসক আঞ্জলি কৌর। Thank you so much for your time with Jamuna Television. 5 আগস্ট সরকার পরিবর্তনের পর উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দলের এটি প্রথম সফর। মত প্রকাশের স্বাধীনতা ও সুশাসন নিয়ে বহু দিন ধরে পরামর্শ দিয়ে আসছিল দেশটি। So if I talk about the primary areas where the United States sees potential to enhance, ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বেশ কিছু সংস্কারের পদক্ষেপ নিয়েছে। বিষয়গুলো কিভাবে দেখছে যুক্তরাষ্ট্র? এই সংস্কারে তারা কোনো সহযোগীর ভূমিকা রাখতে পারে কিনা, এমন প্রশ্ন ছিল অঞ্জলি কৌরের কাছে। One of the things that we've heard very clearly from this government is that it wants to be known as an anti-corruption government. And so for us, that is a great signal from the interim government. And so we will do our best to be able to support them in these efforts, to be able to support processes to create more transparency, to be able to help them digitize efforts so that it can be more thought through, so everyone can know across the country what is happening. শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই বেরিয়ে আসছে ব্যাংক খাতে লুটপাটের চিত্র। জানা যাচ্ছে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে ঋণ বা ব্যবসার নামে। কোনো কোনো ব্যাংকে দেখা দিচ্ছে নগদ টাকার সংকট। পাচার করা টাকা ফেরাতেও সক্রিয় ভূমিকা রাখতে পারে যুক্তরাষ্ট্র।
In some of our conversations today, I mentioned the possibility of building into Bangladesh's IMF program a governance diagnostic, which is a tool that the IMF offers to try to understand macroeconomically relevant aspects. If Bangladesh chooses to include that element in their IMF program, that would be one way for Bangladesh to get assistance that will hopefully improve and strengthen their system against corruption, against money laundering. প্রতিনিধি দলের সদস্যরা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে আগের চেয়ে গভীর সম্পর্ক রাখবে ওয়াশিংটন। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন ও মানবিক সহায়তা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনজনিত বিষয়েও সহায়তা বাড়াতে কাজ করবে যুক্তরাষ্ট্র। And we have focused on lifting up the people of Bangladesh in partnership. That has been our model, to do everything in partnership with the government and with the people of Bangladesh. We've worked across a number of different areas. So it has been economic growth and stability. We focused on environmental conservation, clean energy, climate resilience. We focused on education and enhancing education overall. We focused on health and health service delivery and strengthening health systems. We've also focused on being able to provide humanitarian assistance and disaster risk support. And offering support in any way we can toward making the reforms and enhancing the environment, which I think will lead to even stronger economic ties between the U.S. and Bangladesh. Secretary Yellen, President Biden, Vice President Harris, and throughout our administration, we all know that some of these reforms will be very difficult to enact, but we think that that Bangladesh is ready to do it, that they will bring tremendous benefit to Bangladeshis. প্রায় 25 মিনিটের প্রশ্নোত্তরে উঠে আসে পরিবর্তিত বাংলাদেশে অর্থনৈতিক চ্যালেঞ্জ ও উন্নয়ন সংকট মোকাবেলা প্রসঙ্গ। এসব ক্ষেত্রে আন্তরিকভাবে ঢাকার পাশে থাকার কথা বলেন মার্কিন প্রতিনিধিরা। Dear viewers, thank you so much for staying with us, and you know that stay tuned with always Jomuna Television for having more insightful discussion. And until next time, I'm Ahmed Reza, wishing you a wonderful day ahead. Thank you so much for joining. মার্কিন প্রতিনিধি দলের এই দুই সদস্যের পুরো সাক্ষাৎকারটি প্রচারিত হবে আগামীকাল রাত 9টায় যমুনা টেলিভিশনে। বাংলাদেশের পুনর্গঠন, মৌলিক সংস্কার ও পাচার হওয়া টাকা ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তার সরকারের বিভিন্ন পদক্ষেপে সমর্থন জানিয়ে সেটি অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রতিনিধি দলটি। নির্বাচনের রূপরেখা নিয়ে রোববারের বৈঠকে যুক্তরাষ্ট্র কিছু জানতে চায়নি দাবি পররাষ্ট্র সচিবের। সরকারের এই শীর্ষ কূটনীতিক জানান, বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েনের বিষয়টিও ডোনাল্ড নুর বৈঠকে উঠে আসেনি। বৃষ্টি ভেজা সকালে 9টার পরপরই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পৌঁছান যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। দেশটির রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান নেতৃত্ব দেন দেশটির। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে প্রথম বৈঠক করেন তারা। ছিলেন বহুল আলোচিত যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন সহ দুদেশের নীতি নির্ধারকরা। ঘণ্টাখানেকের বৈঠকে আসে দ্বিপাক্ষিক সম্পর্কের নানান দিক, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা। এর পরপরই অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সাথে সোয়া ঘণ্টার বৈঠক করেন তারা। এ সময় অর্থনৈতিক সংকট নিরসন ও ব্যবসা বাণিজ্য বিনিয়োগ বাড়াতে ওয়াশিংটনের সহায়তা চায় ঢাকা। $200 মিলিয়ন নতুন সহায়তা নিয়ে চুক্তি সই হয় এ সময়। This is a new agreement for fiscal year 2023. So this is from our newest funds that are with this government, with this new interim government. এইটা যে চুক্তিটা ছিল ওইটা নতুন করে আরো $200 মিলিয়ন যোগ করা হয়েছে। এইগুলো সব আলাপ হচ্ছে, আমরা পরে এগুলোর সাথে আরো ডিটেইল আলোচনা। সেখান থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে যান মার্কিন প্রতিনিধি দল। ঘণ্টাখানেকের এই বৈঠকে সমসাময়িক বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরেন সরকার প্রধান। জানান, সংস্কারের জন্য তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা। এটাকে বিশেষ সময় উল্লেখ করে দেশ পুনর্গঠনে ওয়াশিংটনের সহায়তা চান ডক্টর ইউনূস। প্রথম যে আশ্বাস সেটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা একযোগে কাজ করতে চান এবং সেটার প্রতিফলন হিসেবেই সরকার গঠনের দ্বিতীয় মাসের প্রথমেই তারা এই প্রতিনিধি দলটি পাঠিয়েছে। দ্বিতীয়ত, আমরা আর্থিক সংস্কারে যে সমস্ত সেক্টরকে আইডেন্টিফাই করেছি, এই সবগুলো সেক্টরেই তারা সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে।
প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর পররাষ্ট্র সচিবের দেয়া মধ্যাহ্নভোজে অংশ নেন মার্কিন প্রতিনিধি দল। সফরে দিল্লি হয়ে ঢাকা এসেছিলেন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বৈঠকে ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েন নিয়ে ওয়াশিংটনের বার্তা কি ছিল জানতে চান সাংবাদিকরা। প্রতিটি দেশের সাথে আমাদের যে সম্পর্ক সেটা দ্বিপাক্ষিক সম্পর্ক। আমরা এই ধরনের কোনো আলোচনা মনে হয় আগে কখনো যাই নাই। আমার এই আলোচনা তো আমি এই ধরনের কোনো আলোচনা করি। সংসদ নির্বাচন বা এর রূপরেখা নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। আমার যে বৈঠক ছিল সেই বৈঠকে আপনি যে বিষয়টি উল্লেখ করেছিলেন সেই বিষয়টি আলোচনা হয়নি। আসন্ন জাতিসংঘ অধিবেশনের সময় নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হতে পারে বলেও জানান সরকারের এই শীর্ষ কূটনীতিক। যদি দুই পক্ষের স্কেডিউল মেলে তাহলে হয়তো সেখানে দেখা হওয়ার একটা সম্ভাবনা আছে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। অভিযোগ ওঠায় মুক্তিযোদ্ধা কোটায় সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানে চাকরিপ্রাপ্তদের তালিকা করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এ নিয়ে চিঠি দেওয়া হয়েছে মন্ত্রণালয় অধিদপ্তরে। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম জানিয়েছেন, এক্ষেত্রে অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে। বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকাও নতুন করে মূল্যায়ন করা হবে। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগেই জন্ম বাংলাদেশে, তাদের সম্মান দিতেই ভাতাসহ চাকরিতে সন্তানদের বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। এরকম তালিকাভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা 2,23,692 জন। তবে আওয়ামী লীগ সরকার সহ বিভিন্ন আমলে এই তালিকার প্রণয়ন ও কোটায় চাকরি নিয়ে নানা অভিযোগ ছিল। মুক্তিযোদ্ধা না হয়েও অনেকেই এর সুবিধা নিয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করা এবং অনিয়ম দূর করতে মুক্তিযোদ্ধাদের তালিকা নতুন করে মূল্যায়ন করতে চায় মন্ত্রণালয়। মুক্তিযোদ্ধাদের যে সংজ্ঞা দিয়ে তালিকা তৈরি করা হয়েছে তাতে পরিবর্তন আনা উচিত বলে মনে করেন উপদেষ্টা। মুক্তিযোদ্ধার সংজ্ঞার ক্ষেত্রেও আপত্তি আছে। ন্যায্যভাবে মুক্তিযোদ্ধারা তাদের সম্মানটা ফিরে পায় এবং মুক্তিযুদ্ধ তো আমাদের জাতীয় জীবনে অনন্য ঘটনা। এটাকে তো আমরা হাসি মস্করা দিয়ে কিংবা অবহেলা দিয়ে তো এটাকে আমরা নষ্ট করতে পারি না। উপদেষ্টা বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মাধ্যমে অনেক ভুয়া মুক্তিযোদ্ধাও তালিকাভুক্ত হয়েছেন। কোটায় সরকারি চাকরিতে সুবিধা নিয়েছে তাদের সন্তানরা। কারা এভাবে চাকরি পেয়েছে তা খতিয়ে দেখতে এরই মধ্যে ব্যবস্থা নিয়েছে মন্ত্রণালয়। এটা তো জাতির সাথে প্রতারণা হয়েছে। যদি কেউ মুক্তিযোদ্ধা না হয়ে মুক্তিযোদ্ধা সুবিধাদি গ্রহণ করে থাকে, এটা তো শাস্তিযোগ্য অপরাধ। মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি হয়েছে তার একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। সেখানে যাদের চাকরি হয়েছে তারা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান কিনা আর ন্যায্যভাবে হয়েছে কিনা বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করব। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জানান, তদন্তে ভুয়া মুক্তিযোদ্ধা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা ওইটাই ফিরে পেতে চায়। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ আইনটি বিশেষায়িত। মানবতা বিরোধী সব বিচার এই আইনেই করা সম্ভব, তবে যুগোপযোগী করার লক্ষ্যে কয়েকটি ধারা পরিবর্তনের আলোচনা চলছে, জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। দুপুরে হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের এই কথা জানান তিনি। আগামী সপ্তাহের মধ্যেই ট্রাইব্যুনাল পুনর্গঠন হবে এই আশাবাদ জানিয়েছেন চিফ প্রসিকিউটর। জুলাই গণহত্যার তাজা আলামত সংগ্রহের লক্ষ্যে হাসপাতাল পরিদর্শন করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম। রোববার ঢাকার সিএমএইচ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন চিফ প্রসিকিউটর। বলেন, সামরিক বাহিনী যুদ্ধক্ষেত্রে যে বুলেট ব্যবহার করে এমন একটি বুলেট এক আন্দোলনকারীর শরীর থেকে অপারেশন করে বের করা হয়েছে। একটা বুলেট যেটা সেনাবাহিনী ব্যবহার করে, যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে, এরকম অসংখ্য জিনিস আছে তাদের কাছে। সেগুলো আপনারা সময় মতো আমরা যখন তদন্ত সংস্থা সেগুলো জব্দ করে নিয়ে আসবো। সিআর ফায়ার কর, সিআর মানে হচ্ছে চাইনিজ রাইফেল। কিন্তু পুলিশকে চাইনিজ রাইফেল দেওয়ার যে সিদ্ধান্ত কতদিন আগে হয়েছিল এবং কে সেটা প্রথম দিয়েছিল, এই ছাত্র জনতার অভ্যুত্থান দমনের সময় মানবতা বিরোধী যে অপরাধ তারা সংগঠিত করেছেন সেই সময় এই অস্ত্রের ব্যবহার হয়েছে। এ সময় সাংবাদিকরা প্রশ্ন রাখেন, 1973 সালের আন্তর্জাতিক অপরাধ আইনে 2024 সালের মানবতা বিরোধী অপরাধের বিচার সম্ভব কিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বিশেষ আইন। এই আইনের মধ্যে যদি কোনো অপরাধ হয়, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হয়, যত বাহিনী আছে তাদের যে কেউ যদি কোনো অপরাধ করে এবং এইটার সাথে কোনো
রাষ্ট্রীয় যত প্রশাসন যন্ত্র আছে, ক্যাবিনেট আছে, প্রাইম মিনিস্টার আছে, পরবর্তী লেভেলের যত কিছু আছে, রাষ্ট্র কাঠামোর যে কমান্ড স্ট্রাকচার আছে, প্রত্যেককেই এই আইনের অধীনে বিচারে আসতে হবে। আন্দোলনে হতাহতদের স্বজনদের কাছে যা যা আলামত আছে সেসব প্রসিকিউশনে জমা দেওয়ার আহ্বান জানান চিফ প্রসিকিউটর। প্রসিকিউশন টিমের কাছে আমরা যে ডেস্কটা ওপেন করেছি সেখানে এসে আপনাদের এই তথ্যগুলো আমাদের কাছে দিয়ে যাবেন। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। গণতন্ত্রের জন্যই বৈষম্য বিরোধী আন্দোলনে এত মানুষের প্রাণ ঝরেছে, তাই নির্বাচনকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের। এমন মন্তব্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি বলেন, ইসি সংস্কারে কমিটি গঠন করা হয়েছে, চাইলে আগামী 2 মাসের মধ্যে নির্বাচন দেওয়া যেতে পারে। গুলশানে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ 875 জনের মধ্যে 422 জনই বিএনপির নেতাকর্মী। বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে সফল হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন, পূরণ হয়েছে এক দফা দাবি। পুলিশের গুলি সহ নির্যাতন নিপীড়নে প্রাণ গেছে অনেক ছাত্র জনতার। দলের মহাসচিবের দাবি, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী নিহত 875 জনের মধ্যে 422 জনই বিএনপি নেতাকর্মী। 13ই আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশে শহীদ হন 875 জন মানুষ, যার মধ্যে কমপক্ষে 422 জন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। দেশ জুড়ে শহীদ হওয়া সকল শ্রেণী পেশা রাজনীতির মানুষগুলোর বিশাল অংশ যে বিএনপি নেতাকর্মী, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আমাদের সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য ফল। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আন্দোলনের কৃতিত্ব নয়, বরং স্বৈরাচার পতন নিশ্চিত করাই ছিল বিএনপির লক্ষ্য। তার মতে, হঠাৎ করেই হয়নি এই গণবিপ্লব। সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে এর যে নেতৃত্ব বলেন, এর যে উদ্যোগ বলেন, সবটাই কিন্তু বিএনপি নিয়েছে এবং বিএনপি যার ফলে শেষে এক দফা আন্দোলন শুরু করেছি আমরা। আমি কথাগুলো এই জন্য বলছি যে বিএনপির অবদানকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, সংস্কারের পাশাপাশি নির্বাচন আয়োজনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার। নির্বাচন সংক্রান্ত একটা সংস্কার কমিটি তো করা হয়েছে বদির আলম মজুমদার সবকে দিয়ে বলে, তাই না? আমার তো মনে হয় অতি দ্রুত, এটা 2 মাস লাগার কথা না, এবং 2 মাসের মধ্যেই উনি যদি দিয়ে দেন তাহলে একটা নির্বাচন করে খুলতে হবে। অভিযোগ করেন, ছাত্র জনতার বিপ্লব নস্যাৎ করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে এখনো, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। দেশের গুরুত্বপূর্ণ কাঠামোগত সংস্কার শুরু করতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালে আগ্রহ প্রকাশ করে এডিবি। বৈঠকে উপস্থিত ছিলেন এডিবির দক্ষিণ এশীয় বিষয়ক মহাপরিচালক তাকো কনুশির নেতৃত্বে সিনিয়র কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল। এডিবির মহাপরিচালক বলেন, অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে স্থিতিশীল করার প্রচেষ্টা জোরদার করায় বাংলাদেশে নীতিভিত্তিক ঋণ দেওয়ার সুযোগ রয়েছে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র নেতৃত্বাধীন বিপ্লব বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনের একটি নতুন সুযোগ দিয়েছে। এডিবি প্রতিনিধি দলকে তিনি বলেন, আমরা গ্রাউন্ড জিরো অবস্থায় আছি, যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু করা দরকার। এদিকে এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবির কাছে $1.5 বিলিয়ন ঋণ সহায়তা চেয়েছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করেছে এডিবি। এরপর আর্থিক খাত সংস্কারের ইস্যুতে গভর্নরের সাথে আলোচনা হয়েছে সফররত মার্কিন ট্রেজারি প্রতিনিধি দলের। বিকেলে বাংলাদেশ ব্যাংকে আসেন সফররত এশিয়ান উন্নয়ন ব্যাংকের প্রতিনিধি দল। বৈঠক করেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাথে। আলোচনা হয় $1.5 বিলিয়ন ঋণ সহায়তা নিয়ে। শর্ত বাস্তবায়ন সাপেক্ষে 2025 সালের মধ্যে পাওয়া যাবে $50 কোটি। এছাড়া বাংলাদেশ থেকে পাচার করা টাকা ফেরত আনতে সহায়তাও চাওয়া হয়েছে এডিবির প্রতিনিধি দলের কাছে। এরপর সফররত মার্কিন ট্রেজারি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন গভর্নর। দেশের সার্বিক অর্থনীতির চিত্র তুলে ধরার পাশাপাশি ব্যাংকিং খাতের বর্তমান অবস্থা তদারকি এবং সংস্কার নিয়ে আলোচনা হয়। এ সময় তাদের কাছেও সহায়তা চাওয়া হয় পাচার করা অর্থ ফিরিয়ে আনার বিষয়ে। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা।
বন্যার ধকল কাটিয়ে ওঠার আগেই ফের পানি বাড়ছে দুর্যোগ কবলিত এলাকায়। এরই মধ্যে নোয়াখালীতে পানিবন্দী প্রায় 12 লাখ মানুষ। আশ্রয়কেন্দ্রে ছুটছে বানভাসীরা। দুদিনের বৃষ্টিতে প্লাবিত হয়েছে উপকূলীয় এলাকা এবং কয়েক জেলার নিম্নাঞ্চল। বরিশাল, খুলনা নগরীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৈরী আবহাওয়ায় সাগর থেকে উপকূলে ফিরতে পারেনি অনেক মাছ ধরা ট্রলার। নিখোঁজ রয়েছে কয়েকশো জেলে। ভাদ্রের শেষ দিনে মুষলধারে বর্ষণ। 3 দিন ধরে কখনো ভারী কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে উপকূলীয় এলাকায়। হাটুপানি, বাগেরহাটের মোরেলগঞ্জ আর মোংলা শহরে। একই অবস্থা খুলনার রয়্যাল মোড়, সোনাডাঙ্গা আবাসিক এলাকা, দোলখোলা, মৌলভীপাড়া সহ নগরীর বিভিন্ন জায়গায়। অল্প বৃষ্টি হলে হাঁটু পানি চলে আসে। আমাদের ছেলেমেয়েরা তারাও যেতে পারে না, অনেক কষ্ট পড়ে। দোলখোলার দিক গেলে দেখা যাচ্ছে ড্রেনগুলো উঁচু হচ্ছে, কিন্তু আমাদের এইখানে এখনো পর্যন্ত এটার কোনো কিছু দেখতে পাই না। রান্না বাড়া করে খেতে পারতেছি না আমরা, কত সমস্যা, বাল বাচ্চা নিয়ে কত অসহায় আছি আমরা। বৃষ্টির দাপট দক্ষিণের জেলা বরিশালেও। নগরীর বটতলা, নবগ্রাম রোড, মুন্সি গ্যারেজ, ভাটিখান সহ বিভিন্ন এলাকায় হাঁটুপানি। ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। দফায় দফায় বৃষ্টিতে বেড়েছে কীর্তনখোলার পানি। এখানে জলাবদ্ধতার কারণে যে মানুষের যে দুর্ভোগ, একটু পানি হইলে বরিশালে হাঁটু সমান পানি উঠে যায়। এই জলাবদ্ধতার জন্য কর্তৃপক্ষ যদি ভূমিকা নেয় তাহলে হয়তো এটা থাকবে না, কিন্তু কর্তৃপক্ষ সেরকম কোনো ভূমিকা নেয় না। দুদিনের বৃষ্টিতে স্থবির মাদারীপুর জেলাও। শনিবার সকাল থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন এ জনপদ। ভারী বৃষ্টিতে পিরোজপুরের কচা নদীর পানি বইছে বিপদসীমার উপরে। বন্যার ধকল কাটিয়ে ওঠার আগেই অবিরাম বৃষ্টি। আবারও ডুবেছে লক্ষ্মীপুরের নিম্নাঞ্চল। নোয়াখালীতে 5 উপজেলায় পানিবন্দী অন্তত 12 লাখ মানুষ। নতুন করে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে 40,000 বানভাসী। 7 দিন আমাদের এলাকায় প্রচুর বৃষ্টি হইতেছে। বৃষ্টির কারণে নদীর পানি বেশি, জোয়ার, সাগর উত্তাল। নদীতে অনেক বড় বড় ঢেউ। এই ভয়ে আমরা অনেক কষ্টে আছি, অনেক আতঙ্কে আছি। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে। স্থল নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর। গত 24 ঘন্টায় পটুয়াখালীতে দেশের সর্বোচ্চ রেকর্ড বৃষ্টিপাত 220 মিলিমিটার রেকর্ড করা হয়েছে। আর গত 33 ঘন্টায় পটুয়াখালীর ইতিহাসে 15 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত 284 মিলিমিটার রেকর্ড করা হয়েছে। থেমে থেমে বৃষ্টি হচ্ছে পার্বত্যাঞ্চলে। 2 দিন ধরে খুলে রাখা হয়েছে কাপ্তাই লেকে সবকটি জলকপাট। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। এদিকে নতুনভাবে বৃষ্টি না হওয়ায় দ্রুত নামছে কক্সবাজারের পানি। তুলনামূলক উঁচু এলাকার জল গড়িয়ে আটকে থাকছে নিচু এলাকায়। নিম্নাঞ্চলের অনেক গ্রাম এখনো প্লাবিত। পানি সরে যাওয়া এলাকাগুলোই ফুটে উঠছে ক্ষতচিহ্ন। সারাইয়ের কাজে হাত চালাচ্ছেন স্থানীয়রা। সহকর্মী এহসান আল কুতুবিকে নিয়ে কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন তাজনুল ইসলাম। ছবি তুলেছেন রাকিবুল ইসলাম। প্রচণ্ড বেগে পানি নামছে ভাটির দিকে। খাল বিলের উপচে পড়া পানিতে প্লাবিত আশপাশের ঘরবাড়ি। পাহাড়ি ঢল আর অতি ভারী বৃষ্টির পানিতে এখনো জলমগ্ন কক্সবাজারের বিস্তীর্ণ এলাকা। উঁচু সড়ক বাদ দিলে বাকি প্রায় সবখানেই পানি। একবার গেলে আবার তো আসে পানি। মানে আমরা 7 দিন পর আজকে এখানে রাস্তায় উঠতে পারছি। ইনকাম করতে পারতেছি না। আমি একজন, আমার মেয়ে আছে 3টা। ব্যবসার কম কষ্টে আছে, সাধারণ মানুষের কষ্টে থাকবে যখন প্রত্যেকটা ঘরে পানি, ব্যবসার ডুবে গেছে। নতুন করে বৃষ্টি না হওয়ার খবরই এখন কক্সবাজারের মানুষের কাছে একমাত্র স্বস্তির। জমে থাকা পানি বেশ দ্রুত নামছে নিচের দিকে। স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় শুরু হয়েছে পুনর্বাসন কাজ। এলাকাবাসী মিলেই করছেন বাঁধ আর সড়ক মেরামতের কাজ। রাস্তার ডাবল পরে ভাঙছে, ভাঙার পরে এখানে রোডে চলে গেছে, আবার মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে। 2000 মতো বস্তা এখানে আমরা আপাতত স্ট্রিমিং করছি এবং এটার খুব কঠিন অবস্থা ছিল। এক্সকাভেটর লাগিয়ে আমরা এলাকার লোকজন সবাই মিলে এটাকে আলহামদুলিল্লাহ যাতায়াতের মতো একটা ব্যবস্থা আমরা করেছি। পানির স্রোত কতটা তীব্র ছিল সেটি এই লন্ডভন্ড টিনের বেড়া দেখলেই স্পষ্ট রকম বোঝা যাচ্ছে। এই পাশের যে বেড়ি বাড়তি ছিল সেটিও ভেঙে গেছে পানির স্রোতে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি এবং রাস্তাঘাটও।
এই মুহূর্তে এই এলাকার মানুষের ঘুরে দাঁড়াতে যেটি প্রয়োজন সেটি হচ্ছে সহযোগিতা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, কক্সবাজার। সোমবার থেকে সারা দেশে বৃষ্টির পরিমাণ কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে সেটি যশোর ও খুলনা অঞ্চলে অবস্থান করছে। ক্রমশ তা ভারতের পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে বলে জানানো হয়েছে। এদিকে দুদিনের বৃষ্টিতে রাজধানীতেও বেড়েছে ভোগান্তি, বিশেষ করে অফিসগামী শিক্ষার্থী এবং কাজের তাগিদে বের হওয়া মানুষের। নগরীতে কখনো গুড়ি গুড়ি আবার কখনো পড়ছে হালকা বৃষ্টি। টানা দুদিনের বৃষ্টিতে সড়কের কোথাও কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়া মানুষের যাতায়াতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও রয়েছে। আবহাওয়া অফিস বলছে রোববার সকাল 9টা থেকে গত 24 ঘন্টার ঢাকাতে 43 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে 223 মিলিমিটার। আজকে যে অবস্থা আছে এই বৃষ্টিপাত আজকে সারাদিন অব্যাহত থাকবে এবং আগামীকালকে থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা অনেকটা কমে আসবে। খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। বন্যা সংক্রান্ত আরও খবর। বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা AF হাসান আরিফ। সকালে সার্কিট হাউসে প্রথমে চট্টগ্রাম বিভাগ ও জেলার বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, পরে ছাত্র সমন্বয়ক ও নাগরিক কমিটির সাথে মতবিনিময় শেষে নির্দেশনার কথা জানান তিনি। বলেন, ভয়াবহ বন্যায় ঘরবাড়ি, রাস্তাঘাট, সেতু এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে সব সংস্থাকে একসাথে কাজ করার নির্দেশনা দেন উপদেষ্টা। এছাড়া স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের কথাও জানান তিনি। বন্যা হয়ে গেছে সেইটার উপরে আর আক্ষেপ হাজারি না করে আগামীতে এই বন্যা পরিস্থিতির মোকাবিলার জন্য আমরা সকলে মিলে কি প্রচেষ্টা চালাচ্ছি, এই মুহূর্তে যাতে বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলা করে আর দীর্ঘমেয়াদীগুলো সামনে আলাপ আলোচনার মাধ্যমে এই ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তারকৃত এক আসামি দোষ স্বীকার করে আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে কাজল হাওলাদারের জবানবন্দি রেকর্ড করা হয়। এছাড়া গ্রেপ্তারকৃত অপর 2 আসামিকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলায় উল্লেখ, 2008 সালের 6 মার্চ নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকীকে অপহরণ করে নৃশংসভাবে হত্যা করা হয়। পরে তার মরদেহ শীতলক্ষা নদীর কুমুদিনী শাখা থেকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ত্বকীর পিতা রফিউর রাব্বি নারায়ণগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে বাদীর আবেদনের প্রেক্ষিতে মামলাটি কোর্টের নির্দেশে তদন্তভার পায় র্যাব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের সাথে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার হতে হবে, অন্যথায় রাষ্ট্রের অন্য কারো বিচার প্রশ্নবিদ্ধ হয়। এমনটাই বলেছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। দুপুরে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে ছাত্র জনতার আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের সাথে মতবিনিময় করেন তিনি। সার্জিস বলেন, 2024-এর আন্দোলনের শহীদরাও মুক্তিযোদ্ধা, প্রত্যেকে এক একজন বীর, তাদের দ্রুত স্বীকৃতি এবং সহযোগিতা করা রাষ্ট্রের কর্তব্য। সভায় অন্যান্য শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। অন্যায়কারী মানে অন্যায়কারী, সে যদি পুলিশের হয় পুলিশের, এটা আমার দেখার সুযোগ নাই। পুলিশ তার যদি বিচার না হয় তাহলে একজন রাষ্ট্রের অন্য একজন নাগরিকের বিচার করার অধিকার বা বিচার করার বিষয়টিও প্রশ্নবিদ্ধ হয়। অন্যদিকে যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় নেতারা। বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রের রূপরেখা এবং ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, স্বৈরশাসকের পতনের পর নতুন রাষ্ট্রে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের পরিচয় হবে সবাই বাংলাদেশি নাগরিক। সবার নিরাপত্তা প্রদানের দায়িত্ব রাষ্ট্রের। সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ওয়াহিদুজ্জামান, আকরাম হোসেন সহ অন্যরা। বর্তমানে বাংলাদেশের নাগরিকদের কাজ হচ্ছে বিভক্তি ভুলে একমাত্র আমি বাংলাদেশের নাগরিক, এর বাইরে আমার আর কোনো পরিচয় থাকতে পারে না। আপনার ধর্মীয় বিশ্বাস যাই হোক, আপনার রাজনৈতিক বিশ্বাস যাই হোক, আপনি বাংলাদেশের নাগরিক, এটা যেমন সত্য।
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করলেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর আদাবর থানা এলাকায় মোহাম্মদ রুবেল হত্যা মামলায় তার এই রিমান্ড মঞ্জুর করা হয়। রোববার দুপুরে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফরহাদ হোসেনকে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এবং আদাবর থানার পরিদর্শক আব্দুল মালেক সুষ্ঠু তদন্তের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার মধ্যরাতে সাবেক জনপ্রশাসন মন্ত্রী এবং মেহেরপুর 1 আসনের সাবেক এমপি ফরহাদ হোসেনকে ইস্কাটনের একটি বাসা থেকে আটক করে র্যাব। ফরহাদ হোসেন এই গণহত্যার সঙ্গে, এই মানবতা বিরোধী হত্যার সঙ্গে সে জড়িত এবং সে সরাসরি জড়িত এবং যে কয়জন অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তার মধ্যে অন্যতম হলো ফরহাদ হোসেন। আমরা বিজ্ঞ আদালত থেকে বলেছি যে 11 থেকে 156 নম্বর আসামি হুকুম দিয়েছে বলেছে, বাট সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই, কে গুলি করেছেন এরকম কোনো ভিডিও ফুটেজ নাই, কোনো স্থির ছবি নাই। বিজিএমইএ এর নির্দেশনায় গাজীপুর শিল্পাঞ্চলে খুলেছে শিল্প কারখানা। কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা, তবে আশুলিয়ায় এখনো বন্ধ 20টি কারখানা। এদিকে কর্মপরিবেশ জানতে মাঠে নেমেছে সরকার গঠিত কমিটি, মতবিনিময় করছেন বিভিন্ন কারখানায়। পুরোদমে সচল গাজীপুরের কারখানাগুলো, ফিরেছে কর্মচাঞ্চল্য। তবে আশুলিয়ার 20টি পোশাক কারখানা আজও বন্ধ। এর মধ্যে আগে থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ 18টি। শ্রমিক অসন্তোষের জেরে এসব প্রতিষ্ঠান এখনো খোলেনি। বাকি 2টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। সকালে কারখানায় গিয়ে ছুটির নোটিশ দেখতে পান শ্রমিকরা। মালিক পক্ষ রাগ হয়ে চলে গেছে কালকে, যে পোলাপান যখন দুই একটা দাবি মানে নাই। মালিকের সাথে মিটিং হয়েছে, মালিক বলছে আমরা কিছু মানি নাই, মানি না বলে সে চলে গেল এবং আজকে আমাদেরকে ঘোষণা দিল আমাদের ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ। বেতন বেশিরভাগ ফ্যাক্টরিতে দেওয়া হয়ে গেছে, তারপরেও 2-1 জায়গায় যদি 2-1 কোনো অসুবিধা থাকে, ওয়ার্কাররা এমন যে ওই অসুবিধার জন্য একটা হুলস্থুল সৃষ্টি করা যায়, তোমরা কাজ করো না। শিল্পাঞ্চলে জোরদার আছে নিরাপত্তা, মোতায়েন করা আছে অতিরিক্ত পুলিশ সদস্য। এছাড়া যৌথ বাহিনীর টহল অব্যাহত আছে। সামান্য কিছু ফ্যাক্টরি বন্ধ আছে 13-1 দ্বারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বিভিন্ন প্রবলেমের কারণে এখনো ফয়সালা করতে পারেনি। আমরা আশা করছি এর মধ্যে অনেকগুলো ফ্যাক্টরি খুলে যাবে। আমরা চেষ্টা করতেছি দুই পক্ষকে বসিয়ে বিষয়টা যেন তাদের আভ্যন্তরীণ বিষয়গুলো আভ্যন্তরীণভাবে যেন মীমাংসা হয়ে যায়। এদিকে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানা পরিদর্শন করেছেন শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি। শ্রমিক মালিক সহ পোশাক খাতে জড়িত সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন 11 সদস্যের এই কমিটি। বিজিএমইএ নেতারা বলছেন, অস্থিরতা অব্যাহত থাকলে রফতানি আদেশ হাতছাড়া হয়ে যাবে। স্প্রিং সামার সিজন অর্ডার প্লেস হয়ে যাওয়ার পরেও একটা জিনিস থাকে, সেটা হলো চেইস অর্ডার। কিছু কিছু অংশে এটি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ভিয়েতনামে চলে গিয়েছে। আমাদের কনফিডেন্সটাকে আমরা এস্টাবলিশ করতে পারি, কারণ বাংলাদেশের প্রতি কিন্তু আমাদের বায়ারদের একটা রিলায়েবল সোর্সিং ডেস্টিনেশন হিসাবে প্রচন্ড কনফিডেন্স ছিল। ফ্যাক্টরি বন্ধ করে, কাজ বন্ধ করে থাকার কোনো দরকার নেই। এইটা আমরা তাদেরকে তাদের বিষয়গুলো জানবো, শুনবো, বুঝবো এবং সেই অনুযায়ী যতটুকু প্রয়োজন আছে আমরা সেই ব্যবস্থা নেব। গতকাল ত্রিপক্ষীয় সভায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান কারখানা খোলা রাখার আহ্বান জানিয়েছিলেন। সাবরিনা লিজা, যমুনা নিউজ। খেলার খবর এবার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতের চেন্নাইয়ে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগে থেকে সেখানে অবস্থান নিয়ে প্রস্তুতি সারছে টিম ইন্ডিয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের 1-এ থাকা ভারতের বিরুদ্ধে তাদের মাটিতে খেলা অবশ্যই চ্যালেঞ্জিং। অধিনায়ক নাজমুল শান্ত সেটা মানছেন। ভারতের বিপক্ষে সাদা পোশাকের লড়াইয়ে এর আগে কখনোই জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করায় আত্মবিশ্বাস ভারতের বিপক্ষে সিরিজে কাজে লাগাতে চায় টাইগাররা। তবে রোহিতদের বিপক্ষে সিরিজটা যে সহজ হবে না সেই বাস্তবতা জানেন নাজমুল শান্ত। দেশ ছাড়ার আগে টাইগার অধিনায়ক জানান, চ্যালেঞ্জিং হলেও 2 টেস্টেই জেতার জন্য মাঠে নামবে দল। বলেছেন, এবার ব্যাট হাতেও রাখতে চান অবদান। ভারত সফরের সবথেকে অনিশ্চয়তার নাম ছিল এই চান্দিকা হাথুরু সিংহে। আপাতত অবশ্য বরখাস্তের খাতায় নাম ওঠেনি। রাতে অস্ট্রেলিয়া থেকে উড়ে এসে ভারতের বিমান ধরতে দেখা গেল সেই চান্দিকাকে।
রাশভারী চান্দিকা হাত মেলালেন, ড্রেসিং রুমেও নাকি বদলে গেছেন এই লঙ্কান। তার মতোই অবশ্য বদলে গেছে পুরো দল। রোববার সকালে বিমানবন্দরে মুশফিক মিরাজদের এই হাসি খুশি চেহারাটাই বদলে যাবার বার্তায় দিচ্ছে। এর পেছনে পাকিস্তান সিরিজের জয় যে টনিক হয়ে কাজ করেছে লাল সবুজ দলটার জন্য। তবে ভারত সিরিজে সে একই প্রত্যাশা, আর বাস্তবতা যে আলাদা সেটা জানেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এটা অনেক চ্যালেঞ্জিং একটা সিরিজ আমাদের জন্য হতে যাচ্ছে, বাট আপনি যেটা বললেন যে পাকিস্তানে একটা ভালো সিরিজ পার হওয়ার পরে অবশ্যই একটা বাড়তি কনফিডেন্স তো দলের মধ্যে আছে, ইভেন পুরা দেশের মানুষের মধ্যেই আছে। বাট প্রত্যেকটা সিরিজে একটা অপরচুনিটি। আমরা দুইটা ম্যাচই জেতার জন্য খেলবো এবং জেতার জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, প্রসেসটা ইম্পর্টেন্ট। সো আমাদের লক্ষ্য ওটাই থাকবে যে আমাদের কাজটা আমরা ঠিক মতো করতে পারছি কিনা। পাকিস্তানের মাটিতে রীতিমতো গতির ঝড় তুলেছিল পেসাররা, সেটা নিশ্চিতভাবে জানে ভারত। তাই তো উইকেট তৈরিতে টাইগারদের শক্তিটা মাথায় রাখবে দলটা। এক্সপেরিয়েন্সের দিক দিয়ে ওই দলটা একটু এগিয়েই রাখবো আমি অবশ্যই, বাট স্পিনারদের আমাদের খুব ভালো এক্সপেরিয়েন্স আছে, যে কোনো কন্ডিশনে বল করার ওই অ্যাবিলিটিটা আছে। তবে চ্যালেঞ্জ মোকাবেলায় সবার আগে জ্বলে উঠতে হবে ব্যক্তিগতভাবে, যেখানে চিন্তার নাম শান্তর ব্যাট। শান্তি কবে ফেরাবেন শান্ত? আমার ইচ্ছা যে আমি অ্যাজ এ ব্যাটার হিসেবে দলকে যেন কন্ট্রিবিউট করতে পারি এবং ওটার জন্য যেরকম প্রিপারেশন নেওয়ার দরকার ছিল আলহামদুলিল্লাহ আমি নিতে পেরেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। কাউন্টিতে সাকিবের পারফরমেন্স নিয়েও দারুণ খুশি অধিনায়ক। তবে ভারতকে হারাতে হলে যে একটা টিম হিসেবে খেলার বিকল্প নেই, সেটাও যাবার বেলায় তার সতীর্থদের মনে করিয়ে দিলেন নাজমুল হোসেন শান্ত। অমিত, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।